শুরুতে খুব স্পষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে রোহিঙ্গা কারা? রাখাইন প্রদেশে যারা, দেখো প্রথমে বুঝতে হবে মায়ানমারের সিটিজেনশিপ পলিসি। মায়ানমার বিভিন্ন রকম স্টেটাসের মধ্যে দিয়ে নিজের দেশকে আস্তে আস্তে রাষ্ট্রীয়করণ করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে মায়ানমারে ডিক্টেটরশিপ ছিল, ডিক্টেটরশিপের পরে মিলিটারি এসছে, মিলিটারির পরে একটা গভর্নমেন্ট এসছে। সব জায়গা থেকেই দেখা গেছে যে এইখানে 3 রকমভাবে তারা সিটিজেনশিপ দিয়েছে। একটা, যারা প্রথম থেকে মায়ানমারের সিটিজেন, যারা ইমিগ্রেন্টস নন। আরেকটা হচ্ছে যারা বাই বার্থ, মানে তার বাবা মা মায়ানমারের সিটিজেন। আর থার্ড হচ্ছে যারা ওখানকার বরাবরের বাসিন্দা, তারা হচ্ছে মায়ানমারের সিটিজেন। এবার হচ্ছে এই 3টের মধ্যে কোথাওই রোহিঙ্গারা পড়ে না। এরা রাখাইন প্রদেশে ছিল, এরা বেসিক্যালি ইসলামিক ধর্মাবলম্বী, এবং এদেরকে কোনো রকমভাবেই এরা রেকগনাইজ করতে চায়নি। যখন রেকগনাইজ করতে চাইলো না, তাদের রেফিউজি হয়ে গেল তারা। এবার তারপরে কি শুরু হলো, একটা সিস্টেমেটিক ওয়ারফেয়ার শুরু হলো এদের এগেনস্টে। এদেরকে মারা শুরু হলো, মারা মানে মৃত্যুবরণ করিয়ে দেওয়া। এবং এইটা যখন হতে শুরু করলো, তখন এই রোহিঙ্গা ক্রাইসিসটা এতটা বড়োভাবে আকার নিল। এবং তার জন্যই আজকে মায়ানমারের ইন্টারনাল পলিটিক্স এবং মায়ানমারের আশেপাশে যে দেশগুলো আছে, সেই সবকটা দেশে রোহিঙ্গা এতটা রেলেভেন্ট একটা টপিক। তো রোহিঙ্গার সবথেকে ইম্পর্টেন্সটা বুঝতে গেলে বুঝতে হবে তার মানে অর্গানাইজেশনাল এক্সিস্টেন্সটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছে মায়ানমার থেকে। সেই মায়ানমার থেকেই তার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, এবং আজকের ডেটে যেটা তোমাদের কাছে এতটা রেলেভেন্স পাচ্ছে। ইন্ডিয়ানের ভারতের রিফিউজি পলিসিটা কি? কারণ রোহিঙ্গা যদি কলকাতাতে গিজগিজ করে, তাহলে তো তাদের এটা ভালো ব্যাপার নয়। একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষের ফরেন পলিসি বলো বা ভারতবর্ষের যে কোনো সেগ্রিগেটেড পলিসি বলো, তাতে একটা জিনিস ভীষণভাবে ভারতবর্ষ মেনটেন করে চলে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ভারতবর্ষ কোনোদিনই হিউম্যান সাইড অফ আ পলিসি সবসময় মেনটেন করে। ভারতবর্ষ মানবিকতার জায়গাটাকে নষ্ট হতে দেয় না। তার জন্যে রিফিউজি পলিসি সে অর্থে ভারতবর্ষের নেই। ভারতবর্ষের যেটা আছে, যে কোনো কঠিন বা যে কোনো খুব কমপ্লিকেটেড পলিসির স্টেটাসে ভারতবর্ষ সবসময় একটা লিবারাল স্ট্যান্ড আছে। লিবারাল স্ট্যান্ড মানে কি? মানে এমন একটা সময় যদি আমাদের মনে হয় যে এখানে মানবিকতাকে গুরুত্ব দেওয়া যেতে পারে কিনা, তাহলে ভারতবর্ষের গভর্নমেন্ট, ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি ভারতবর্ষের কোর্টের কাছেও সেই প্রোটোকলগুলো দেওয়া আছে যে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। এর থেকে কি হয়, মানবিক জীবন এবং মানসিকতা এবং পৃথিবীর কাছে একটা বার্তা ভারতবর্ষ সবসময় দিতে সক্ষম হয় যে আমরা সবসময়ই আমরা একটা মানবিক সাইডকে ইম্পর্টেন্স দিচ্ছি। দের ইজ নো হার্ডশিপস ইন রিকগনাইজিং হিউম্যান লাইফ। রোহিঙ্গাদের ক্ষেত্রে শুধু বলে না, ভারতের রেফিউজির ক্ষেত্রে ভারতের এই লিবারাল পলিসিটাই বোধহয় ভারতকে সব পৃথিবীর এতগুলো দেশের মধ্যে এমন একটা জায়গায় রেখেছে যে ভারতের কালচার এবং ভারতের ওয়েলফেয়ার বা ভারতের হিউম্যান সাইড অফ ন্যাশনাল পলিসিকে এত বেশি রেকগনাইজ করা হয়। তাই রিফিউজি পলিসি ভারতবর্ষের সে অর্থে না থাকলেও ভারতবর্ষ 3-4টে জিনিস ভীষণভাবে মেনটেন করে। এক, ভারতবর্ষ যদি কেউ রেফিউজি স্টেটাসে আসে এখানে, তাদেরকে ইল ট্রিট করে না। 2, তাদের আরবিট্রেশন বা কোনো রকম তাদের উপর অত্যাচার হলে সেটাকে অবভিয়াসলি লিগালাইজ করে। আর লাইফের ব্যাপারে, মানে একটা মানুষের জীবনের তো একটা ভ্যালু আছে, সেই জিনিসটাকে কনস্টিটিউশনালি তারা প্রোটেক্ট করে। এরকম নয় যে একটা রোহিঙ্গা বলুন বা যে কোনো রেফিউজি বলুন, তার উপরে কোনোভাবে কেউ আক্রমণ করতে পারে বা তাকে মেরে ফেলতে পারে বা হোয়াটসএভার ক্রাইম। সো এই কনস্টিটিউশনাল সাপোর্টটা দেয়। তাদের যতদিন পর্যন্ত কোনো একটা জায়গায় আমরা পাঠালাম না, ততদিন পর্যন্ত তাদের মেডিকেশন, তাদেরকে মিনিমাম সাপোর্ট, তাদেরকে ন্যূনতম একটা ব্যবস্থা, টেরিটোরিয়াল ল্যান্ড অ্যালোকেশন, এইগুলো করার প্রভিশন ভারতের কাছে আছে। বাট এগেন আমি বলছি, ভারতের স্টিপুলেটেড রেফিউজি পলিসি যদি বলো, এরকম কিছু নেই। কিন্তু রোহিঙ্গাদের নিয়ে সমস্যাটা কোথায়? এই যে বারবার করে বলা হচ্ছে যে একটা জিহাদি ছক কষছে রোহিঙ্গারা, এটা কি তাদের বাই নেচার? তারা কি যুদ্ধবাজ জাতি, যে কারণে কি এই জিহাদিদের সঙ্গে তাদের একটা মিলিয়ে দেওয়া হচ্ছে? দেখো, আমি টপিকটাকে পুরো অন্যরকমভাবে একটা রিপ্রেজেন্ট করলে হয়তো বুঝতে সুবিধা হবে। তোমার স্কুলে, তোমার ক্লাসে যে ছেলেটা সবথেকে বেশি মানে নন লুকড আফটার হতো, সেই ছেলেটাই সবথেকে বেশি দুষ্টুমি প্রবণ হতো। যেই ছেলেটাকে দেখা হতো যে তার বাড়িতে অনেক ঝামেলা, যেই ছেলেটার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তারাই দেখবেন বিভিন্ন রকম দুষ্টুমির প্রতি তাদের প্রলোভন চলে যেত। রোহিঙ্গা এমন একটা কমিউনিটিতে বিলং করে যে কমিউনিটিটা সে অর্থে
কোনো জায়গা থেকে রেসপেক্টফুল লিভিং স্ট্যাটাস পায়নি, নিজের দেশ থেকে তাদের রীতিমতো মানে মৃত্যুবরণ করানো হয়েছে, খেয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা যে যে জায়গায় গেছে সেখানে গিয়ে মারাত্মক রকম ইল ট্রিটেড হয়েছে। শুধুমাত্র তাদেরকে কিছুটা হলেও আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিছুটা হলেও আশ্রয় দিয়েছিল ভারতবর্ষ। আজকের ডেটে দাঁড়িয়ে তাই জন্য তারা একটা এমন কমিউনিটি যাকে বিভিন্ন রকম ক্রাইমে ইউটিলাইজ করা যায়। দেখো আজকের ডেটে মডার্ন টেররিজম বা মডার্ন ইনসার্জেন্ট বডিজগুলো, অর্গানাইজেশনসগুলো, তারা পকেট অপারেটার্স খোঁজে। পকেট অপারেটার্স মানে কি, এমন ছোট ছোট ইউনিটে ভাগ করে, তাদেরকে রিক্রুট করা খুব ইজি। রিক্রুটমেন্টের মধ্যে সবার আগে দেখা হয় তাদের অর্থনৈতিক অবস্থা কী, তাদের ডিমান্ড ইন লাইফ কী, যে খেতে পারছি না আমি দুবেলা আমার বাড়ির লোককে খেতে দিতে পারছি না, তখন দ্যাট পারসন বিকামস ভেরি ইজিলি রিক্রুটেবল, তাকে রিক্রুট করা যায়। সুতরাং তাদেরকে ব্যবহার করার প্রসেসে তারা খুব ইজি হয়ে পড়ে, এবং এই কারণেই রোহিঙ্গা ইজ ভেরি মাচ ইউজেবল। এবং সেইটা যখন যতটা বাড়তে শুরু করে না, তত ভয়ঙ্কর হয়ে ওঠে এই ধরনের গোষ্ঠীগুলো। তাই জন্যে রোহিঙ্গা আমি বলবো না বাই বার্থ দে আর ইনসার্জেন্টস বা এরম ধরনের। হ্যাঁ, এটা তো ফর শিওর যে তারা যেই সিনারিওর মধ্যে দিয়ে আছে, যে হার্ডশিপসের মধ্যে দিয়ে আছে, তাদেরকে কাউন্টার ওয়ার সিস্টেম বা কাউন্টার কনফ্লিক্টে তাদেরকে তৈরি হতেই হয়েছে। কিন্তু রোহিঙ্গা ইজ মোর প্রবাবল টু বি রিক্রুটেড। মানে রোহিঙ্গাকে যদি রিক্রুট করতে পারে এইসব টেররিস্ট অর্গানাইজেশনগুলো, তাহলে ঝামেলা পাকানো অনেক সোজা। সেকেন্ড কথা, তারা যেহেতু মানে অলরেডি একটা রেফিউজি স্ট্যাটাসের দিকে এগোনোর চেষ্টা করছে, তারা অলরেডি একটা পেনিট্রেশন ঘটিয়ে ফেলেছে টেরিটোরিয়ালি, তাই জন্য তারা ভীষণ ভালনারেবল। তাদেরকে যদি ইউজ করা যায়, তখন একটা টেরিটরির ভিতরে তাদেরকে ব্যবহার করে ঝামেলা পাকানো অনেক সোজা। অন দি আদার হ্যান্ড, তারা যদি সেই ঝামেলার প্রসেসের মধ্যে মারা যায়, বা তারা যদি সেই ঝামেলার প্রসেসে এক্সপোজ হয়ে যায়, তোমাকে দায়িত্ব নিতে হলো না। দ্যাটস দে বিকাম এ ভেরি ইজি টুল টু অপারেট। তো তাই জন্য রোহিঙ্গারা ডেঞ্জারাস। কিন্তু একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে খুব শোনা যাচ্ছে যে কলকাতায় নাকি গিজগিজ করছে রোহিঙ্গা, এটা কি সত্যি? বাস্তব, ভীষণই বাস্তব। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশের ভীষণ কাছের একটা রাজ্য। মানে বাংলাদেশের সাথে আমাদের মোটামুটি কয়েক কিলোমিটারের ডিফারেন্স, একদম কমন বর্ডার লাইন বহু জায়গায় আছে। বহু জায়গায় এমন জায়গা আছে পুরো ঘিরে রয়েছে, শুধু ঘিরে রয়েছে তাই না, প্রচুর জায়গায় অসমোসিস হওয়ার চান্স আছে, মানে ইজিলি টপকে চলে আসতে পারে। কাঁটাতারের বেড়া পর্যন্ত তাও নেই, আমাদের স্টিং অপারেশনে আমরা দেখিয়েছিলাম সেই ছবি। কারেক্ট অ্যাবসলিউটলি। এবং এই সব জায়গা দিয়ে বিভিন্ন রকম প্যাসেজ হওয়া সম্ভব, এবং যদি এই ধরনের প্যাসেজ হতে শুরু করে, তখন ইট বিকামস আ ডেঞ্জারাস প্রসিডিওর। এরা যদি এইভাবে ঢুকতে শুরু করে, তখন এটা খতরনাক একটা সিনারিও নেবে, এবং সেটাই ঘটেছে। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশেরও পলিটিক্যাল অবস্থা তো আনস্টেবল। এবার এই একটা আনস্টেবল পলিটিক্যাল অবস্থানে ওরাও প্রেডিক্ট করছে যে আবার আরেকটা মিয়ানমার আমাদের উপরে না হয়। অলরেডি আমরা খুব খারাপ অবস্থায় আছি, অলরেডি আমাদের লাইফ ইজ অ্যাট স্টেক, আমরা আবার একটা বিপদে যেন না পড়ি। তার জন্য ওরা কি করছে, ওরা সঙ্গে সঙ্গে চেষ্টা করছে যে আমরা আরেকটা জায়গায় বাঁচার চলে। কারণ দেখো, প্রাণের দায় ওরা ঘুরে বেড়াচ্ছে, প্রাণের দায় ওরা বাঁচার চেষ্টা করছে। আর নিয়ারেস্ট, ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট রিলায়েবল নেশনটা কি? ভারতবর্ষ।